গল্পের মাস্টার প্রেজেন্স প্রেসিডেন্ট কেনেডি হত্যা রহস্য। শুরু হচ্ছে প্রেসিডেন্ট কেনেডি হত্যা রহস্য। প্রেসিডেন্ট জন এফ কেনেডির রাজনৈতিক জীবনের শুরু থেকেই ছিল এক নতুন আশার প্রতীক। তাঁর আগমন আমেরিকান রাজনীতিতে এক প্রেরণার সঞ্চার করে, যা শুধুমাত্র নির্বাচনী কৌশল বা রাজনৈতিক বিজ্ঞানের দিক থেকেই ছিল না, বরং সমাজের প্রতিটি স্তরে উদ্যম ও উদ্দীপনার জোয়ার তৈরি করেছিল। কেনেডির উত্থান এক নতুন দিনের সূচনা ছিল, একটি এমন সময় যখন আমেরিকান জনগণ ভবিষ্যতের দিকে আশা ও আস্থা নিয়ে ভাবত। জন এফ কেনেডির রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল তরুণ এবং উদ্দীপনাময় ভাবনায়। তাঁর চিত্তাকর্ষক বক্তৃতা, আধুনিকতায় বিশ্বাস এবং নতুন ধরনের নেতৃত্বের প্রতিশ্রুতি আমেরিকান জনগণের মনে অনন্য প্রভাব ফেলেছিল। 1960 সালের নির্বাচনে কেনেডি যখন তার প্রতিদ্বন্দ্বীদের সাথে চূড়ান্ত রণকৌশলে লড়াই করেছিলেন, তখন তাঁর প্রতিশ্রুতির মধ্যে ছিল দেশের ভবিষ্যৎ উন্নয়ন, শান্তি এবং সমৃদ্ধির স্বপ্ন। তার সেই সময়কার নির্বাচনী প্রচারণা ছিল উদ্দীপনাময় এবং নতুনত্বে পরিপূর্ণ। কেনেডি এক তরুণ নেতা হিসেবে চিত্রিত হন, যিনি দেশের প্রতিটি মানুষের কাছে বিশ্বাস ও আশার বার্তা পৌঁছতে সক্ষম হয়েছেন। তার বক্তৃতায় ছিল স্পষ্ট ধারণা, নতুন দৃষ্টিভঙ্গি এবং দেশের সবার জন্য উন্নয়নের বার্তা। এই বার্তাটি শুধু বেছে নেওয়ার মতন একটি রাজনৈতিক প্রচারণা ছিল না, বরং এটি ছিল একটি আদর্শবাদী আন্দোলন, যা জনগণকে নিজেরাই নিজেকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ করেছিল। কেনেডির ব্যক্তিত্বের মাধুর্য, তার উজ্জ্বল চক্ষু এবং আত্মবিশ্বাস আমেরিকান জনগণের হৃদয়ে গভীর ছাপ ফেলে দেয়। এই সব গুণাবলী মিলিয়ে তাকে এক নতুন প্রজন্মের নেতা হিসেবে আবিষ্কৃত করা হয়, যিনি দেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করেন। 1960 সালের নির্বাচন ছিল এক বিরাট পরিবর্তনের সূচনা। এই নির্বাচনে কেনেডি তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে জয়ী হন, যার ফলে তিনি আমেরিকান 35তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এই নির্বাচনী বিজয় শুধুমাত্র ব্যক্তিগত বা রাজনৈতিক কৌশলের ফলাফল ছিল না, বরং এটি ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবের প্রতীক। কেনেডি নির্বাচনী প্রক্রিয়ায় প্রমাণ করেছিলেন যে পরিবর্তনের জন্য নতুন শক্তি এবং নতুন ভাবনা কিভাবে দেশের কাছে পৌঁছানো যায়। তার নির্বাচনী অঙ্গনে এক নতুন ধারার বার্তা ছিল, একটি বার্তা যা প্রতিটি নাগরিকের জীবনে আশার আলো জ্বালিয়ে দিতে সক্ষম হয়েছিল। কেনেডি বিশ্বাস করতেন, দেশের সবার জন্য উন্নয়ন সম্ভব যদি আমরা সবাই একসাথে কাজ করি। তাঁর সেই চিন্তাধারা, যেখানে সমতা, স্বাধীনতা ও উন্নয়নের প্রতি গভীর আস্থা ছিল, আমেরিকান সমাজের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ে। তার প্রচারাভিযানে তাকে দেখানো হয়েছিল একজন নেতা হিসেবে যে দেশের সবার পাশে দাঁড়াতে এবং নতুন সম্ভাবনার সন্ধান করতে প্রতিজ্ঞাবদ্ধ। রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে কেনেডি ছিলেন এমন এক ব্যক্তি, যিনি শুধু দেশের বর্তমান সমস্যার সমাধানে নয়, ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে দেশের উন্নয়নের পরিকল্পনা করে যান। তাঁর নতুন সীমান্ত নীতি ছিল এক উদ্ভাবনী দৃষ্টিভঙ্গির প্রকাশ। এই নীতির মূল উদ্দেশ্য ছিল প্রযুক্তি, বৈজ্ঞানিক উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক ন্যায় বিচারকে অগ্রাধিকার দিয়ে দেশের উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করা। ঠান্ডা যুদ্ধের উত্তেজনাপূর্ণ পরিবেশে যখন বিশ্বের কোণে কোণে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছিল, তখন কেনেডি এই নতুন অবলম্বন করে বিশ্বমঞ্চে আমেরিকান সুনাম ও শক্তি পুনরুদ্ধার করতে উদ্যোগী হন। ঠান্ডা যুদ্ধ ছিল এমন এক সময় যখন বিশ্বের বিভিন্ন দেশে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছিল। এই সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রতিযোগিতা শুধু সামরিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ছিল না, বরং এটি ছিল আদর্শ ও চিন্তাধারার সংঘর্ষ। এই সময় কেনেডির নেতৃত্বে
অসাধারণ প্রমাণিত হয়। তিনি ছিলেন সেই নেতা যিনি শুধু সামরিক শক্তি নয়, বরং বুদ্ধিমত্তা ও উদ্ভাবনশীলতার মাধ্যমে দেশের সুরক্ষা ও উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় নিয়ে কাজ করতেন। তার নতুন সীমান্ত নীতি ছিল এক নতুন দৃষ্টিকোণ, যে আমেরিকান বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে এক নতুন উদ্যম সৃষ্টি করেছিল। কেনেডি স্বপ্ন দেখতেন একদিন মানুষ চাঁদে পা রাখবে। এই স্বপ্নের রূপান্তর ঘটাতে তিনি নাসাকে নতুন করে গঠন করেন এবং চাঁদে যাওয়ার প্রচেষ্টা ত্বরান্বিত করেন। এই উদ্যোগ শুধু বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে ছিল না, এটি ছিল এক জাতীয় স্বপ্ন, যা আমেরিকান জনগণকে একত্রিত করে এক নতুন যুগের সূচনা করে। কেনেডির এই স্বপ্ন শুধু সামরিক প্রতিদ্বন্দ্বিতার উত্তেজনা কমিয়ে আনে, বরং এটি মানুষের মধ্যে একটি নতুন ধরনের উদ্দীপনা ও উদ্ভাবনশীলতার সঞ্চার করে। তাঁর নেতৃত্বে আমেরিকা শুধু নিজের সীমাবদ্ধতাকে চ্যালেঞ্জ করেনি, বরং বিশ্বমঞ্চে একটি শক্তিশালী, উদ্দীপ্ত ও উদ্ভাবনী দেশ হিসেবে আত্মপ্রকাশ করে। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে যখন প্রতিটি দেশ নিজেদের অস্তিত্ব ও সম্মান রক্ষায় জোর দিচ্ছিল, তখন কেনেডির রণনীতি ছিল শান্তির মাধ্যমে শক্তি প্রতিষ্ঠা করা, বিজ্ঞান ও প্রযুক্তির সাহায্যে সমাজকে এগিয়ে নেওয়া এবং প্রতিটি নাগরিকের উন্নয়নে অংশীদার হিসেবে বিবেচনা করা। কেনেডির জনপ্রিয়তা ছিল একদিকে যেমন আমেরিকান জনগণের মধ্যে এক নতুন আশা সঞ্চার করে, তেমনি অন্যদিকে তাঁর শত্রুদের জন্য এক বিরাট বিপদবাণীও ছিল। তাঁর উজ্জ্বল ব্যক্তিত্ব, তরুণাত্ম এবং নতুন চিন্তার কারণে অনেক পুরানো রাজনীতিবিদ ও ঐতিহ্যবাহী দল তাঁকে হুমকি মনে করতে শুরু করেন। কেনেডির প্রতিটি পদক্ষেপ ছিল একটি বিপ্লবী চ্যালেঞ্জ, যা প্রচলিত চিন্তাধারা ও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর জন্য অসহনীয় ছিল। কিন্তু ঐতিহ্যবাহী রাজনৈতিক দল ও ব্যক্তিত্ব কেনেডির পরিবর্তনশীল নীতিমালা ও তরুণাত্মার মুখোমুখি হতে অস্বস্তি বোধ করতেন। তাঁদের ধারণা ছিল পরিবর্তনের এই অগ্নিকুণ্ড আমেরিকান ঐতিহ্য ও স্থায়িত্বকে হুমকির মুখে ফেলে দেবে। এদিকে কেনেডির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পেতে থাকায় তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ষড়যন্ত্র ও ষড়যন্ত্র তত্ত্ব জন্ম নিতে শুরু করে। এই তত্ত্বগুলো ছিল প্রায়ই রাজনৈতিক অন্ধবিশ্বাস এবং সস্তা অপমুখের প্রতিফলন, যা কেনেডির বিপক্ষে নানা রকম অভিযোগ তুলে ধরতে ব্যবহৃত করা হতো। তবে কেনেডির জন্য এই প্রতিকূলতা ছিল তার নেতৃত্বের পথে একটি প্রাকৃতিক বাধা। প্রতিটি নেতার পথেই কিছু প্রতিবন্ধকতা আসে এবং কেনেডির ক্ষেত্রেও এ অব্যাহত ছিল। কিন্তু তিনি কখনো এই বাধাগুলোকে তাঁর মনোবল কমানোর সুযোগ হিসেবে গ্রহণ করেননি, বরং তাঁর চ্যালেঞ্জগুলো তাকে আরও প্রেরণা যোগাত। তিনি জানতেন পরিবর্তন করতে হলে পুরনো রাজনীতি ও প্রতিরোধকে চ্যালেঞ্জ করতে হবে। এই ধারণার উপর ভিত্তি করে তিনি তাঁর রাজনৈতিক অভিযানকে আরও দৃঢ় করে তোলেন এবং আমেরিকান জনগণের মাঝে আরও গভীরভাবে প্রতিফলিত করান। কেনেডির জনপ্রিয়তা অন্যতম কারণ ছিল তার ব্যক্তিগত আস্থা ও প্রগতিশীল মনোভাব। তিনি ছিলেন একজন আধুনিক নেতা যিনি দেশের প্রতিটি নাগরিককে উন্নয়নের পথে নিয়ে যেতে চেয়েছিলেন। তাঁর বক্তৃতা, তার চিন্তাধারা এবং তার আদর্শ এসবই ছিল এক নতুন যুগের সূচনার চিহ্ন। জনগণ তাকে শুধু একজন নেতা হিসেবে নয়, বরং এক আশার সঞ্চারক, এক প্রেরণার উৎস হিসেবে দেখতেন। তাঁর নেতৃত্বে আমেরিকান সমাজের প্রতিটি স্তরে ছিল পরিবর্তনের এক নতুন সুরভি। তাঁর এই উজ্জ্বল চরিত্র ও স্বপ্নভঙ্গ ছিল এমন এক অনন্য সমন্বয় যে আমেরিকা ও বিশ্বের নানা প্রান্তে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছিল। কেনেডির ব্যক্তিত্ব ছিল একদিকে যেমন এক ধরনের রাজনৈতিক আদর্শের প্রতিফলন, তেমনি অন্যদিকে তা ছিল এক উদ্দীপনাময় সামাজিক পরিবর্তনের সূচনা। তাঁর নেতৃত্ব আমেরিকার তরুণ প্রজন্ম নতুন করে ভাবতে, স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়েছিল। এভাবেই প্রেসিডেন্ট কেনেডির রাজনৈতিক উত্থান ও তার জনপ্রিয়তা এক নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তার নেতৃত্বে আমেরিকা
শুধু একটি নতুন রাজনৈতিক দিগন্তে প্রবেশ করেনি, বরং তিনি দেশের মানুষের হৃদয়ে এক অটুট বিশ্বাস ও উদ্দীপনার সঞ্চার করেছিলেন। কেনেডির ব্যক্তিত্ব ছিল একদিকে যেমন এক নতুন ধরনের রাজনৈতিক আদর্শের প্রতিফলন, তেমনি অন্যদিকে তা ছিল এক উদ্দীপনাময় সামাজিক পরিবর্তনের সূচনা। তার নেতৃত্বে আমেরিকার নতুন প্রজন্ম নতুন করে ভাবতে, স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের জন্য কাজ করতে অনুপ্রাণিত হয়েছিল। এভাবেই প্রেসিডেন্ট কেনেডির রাজনৈতিক উত্থান ও তার জনপ্রিয়তা এক নতুন আশার প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। তাঁর নেতৃত্বে আমেরিকা শুধু একটি নতুন রাজনৈতিক দিগন্তে প্রবেশ করেনি, বরং তিনি দেশের মানুষের হৃদয়ে এক অটুট বিশ্বাস ও উদ্দীপনার সঞ্চার করেছিলেন। কেনেডির এই যাত্রা ছিল এক নতুন দিনের সূচনা, এক এমন দিন যখন মানুষের মনে নতুন করে আশা জাগে, নতুন করে স্বপ্ন দেখা শুরু হয় এবং দেশের ভবিষ্যৎকে নিয়ে একটি উজ্জ্বল প্রতিশ্রুতি ফুটে ওঠে। তার এই অগ্রসর ও উদ্ভাবনী মনোভাব, যেটি শুধু তার ব্যক্তিগত চরিত্রে নয়, বরং তার রাজনৈতিক কর্মকাণ্ডে ও সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছিল, আমেরিকান জনগণের মধ্যে এক অনন্য জনপ্রিয়তা তৈরি করেন। যদিও তাঁর শত্রুরাও ছিল, যারা পরিবর্তনের এই নতুন প্রবাহকে হুমকির মতো দেখতেন। তথাপি কেনেডি উদ্দীপনা এবং তার আদর্শের প্রতি জনগণের আস্থা তাকে আরও সুদৃঢ় করে তুলেছিল। পথে 21শে নভেম্বর 1963 সেই সকাল একটি বিশেষ পরিকল্পনা ও উচ্চাকাঙ্ক্ষার মাঝে আমেরিকান রাজনৈতিক আকাশে এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছিল। প্রেসিডেন্ট জন এফ কেনেডির টেক্সাস সফর ছিল কেবলমাত্র এক নির্বাচনী প্রচারণার অংশ নয়, এটি ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিক একতাবদ্ধতার আহ্বান, যা আমেরিকান জনমনে এক নতুন আশা ও আশ্বাসের বার্তা পৌঁছতে উদ্দীপ্ত করেছিল। এই সফরে উদ্দেশ্য ছিল টেক্সাসের রাজনৈতিক প্রেক্ষাপটকে বুঝে ডেমোক্র্যাটিক পার্টির ভিতরে দ্বন্দ্ব নিরসন এবং আসন্ন নির্বাচনের জন্য সমর্থনের ভিত্তি শক্তিশালী করা। প্রেসিডেন্ট কেনেডির টেক্সাস সফরে পরিকল্পনা ছিল দীর্ঘদিনের চিন্তাভাবনা ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে গঠিত। তার দলের উদ্দেশ্য ছিল এমন একটি সফর পরিচালনা করা যা রাজনীতির পুরনো দ্বন্দ্বগুলোকে দমন করে এক নতুন সমন্বয় ও ঐক্যের বার্তা প্রেরণ করে। টেক্সাসের মতো একটি রাজ্য যা ঐতিহ্যগতভাবে রক্ষণশীলতা ও ডানপন্থী মানসিকতার সঙ্গে যুক্ত, সেখানে কেনেডির আগমন ছিল এক অভূতপূর্ব চ্যালেঞ্জ। সফরের মূল লক্ষ্য ছিল টেক্সাসের ডেমোক্র্যাটিক পার্টির মধ্যে চলমান অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘর্ষকে কমিয়ে আনা, কারণ 1964 সালের নির্বাচনের আগমন যথেষ্ট সময় বাকি ছিল না এবং কেনেডির মতে এই রাজ্যের সমর্থন ছাড়া কোনো বড় পরিবর্তন সম্ভবই নয়। তাই তাঁর দলের নীতি ছিল সমস্ত বিরোধিতাকে একত্রিত করে একটি শক্তিশালী এবং একতাবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা। এর মাধ্যমে কেনেডি শুধুমাত্র নির্বাচনী মঞ্চে তার অবস্থান সুদৃঢ় করতে চেয়েছিলেন, বরং পুরো আমেরিকার মধ্যে একটি নতুন রাজনৈতিক দৃষ্টিভঙ্গির সঞ্চার করতে চেয়েছিলেন। টেক্সাস ছিল তখনকার সময়ের সবচেয়ে জটিল ও বৈচিত্র্যময় রাজ্য। এই রাজ্যে ডেমোক্রেটিক পার্টির ভিতরে রাজনৈতিক মতভেদের দ্বন্দ্ব বিরাজ করছিল, যা অনেক ক্ষেত্রে জনমতের বিভাজনের কারণও হয়ে দাঁড়িয়েছিল।
অনেকেই বিশ্বাস করতেন এই দ্বন্দ্ব টেক্সাসের দীর্ঘমেয়াদী উন্নয়নের বাধা সৃষ্টি করবে। কেনেডি ও তাঁর কৌশলগত পরিকল্পনাকারীরা এই দ্বন্দ্বকে চিহ্নিত করে দেখেছিলেন এবং এর সমাধানের মাধ্যমে রাজ্যের শক্তিশালী সমর্থন গড়ে তোলার চেষ্টাও করেছিলেন। সেই সময় টেক্সাসের রাজনৈতিক প্রেক্ষাপট ছিল খুবই রঙিন ও বিতর্কিত। অনেক রাজনীতিবিদ এবং দলের নেতা ছিলেন নিজেদের স্বার্থকে সামনে রেখে রাজ্যের ভবিষ্যৎ নিয়ে কঠোর মতবিরোধের মধ্যে লিপ্ত। কিন্তু কেনেডির সফরে তাকে এসব ভেদাভেদ ভুলে একটি নতুন ঐক্যবদ্ধতার বার্তা দিতে হয়েছিল। তার বিশ্বাস ছিল একটি শক্তিশালী ও সমন্বিত দলই দেশের উন্নয়নের মূল চাবিকাঠি। তাই তিনি নিজেই একজন মধ্যস্থকারী হিসেবে কাজ করতে শুরু করেন, দলের ভিতরে থেকে বিরোধ নিরসনের চেষ্টা করেন যাতে একসাথে সকলেই সামনে আসতে পারেন। টেক্সাসের রাজনৈতিক মঞ্চে কেনেডির এই আগমন ছিল এক ধরনের প্রফুল্ল বার্তা, যা অনেক মানুষের মনে নতুনভাবে বিশ্বাস জাগিয়ে দিয়েছিল। তাঁর সফরে শুধু রাজনৈতিক উদ্দেশ্য ছিল না, বরং তার উপস্থিতি ছিল এক সামাজিক ও সাংস্কৃতিক একাত্মতার প্রতীক। ডেমোক্রেটিক পার্টির পুরনো মানসিকতাকে চ্যালেঞ্জ করে তিনি একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখিয়েছিলেন, যেখানে প্রতিটি মত ও চিন্তা সম্মানের সঙ্গে গ্রহণযোগ্য হবে। ডালাস শহর টেক্সাসের হৃদয়স্থলে সেই দিন ছিল এক অপরূপ রোমাঞ্চের অভিব্যক্তি। শহরের প্রতিটি কোণ প্রান্তে কেনেডির আগমনের জন্য প্রস্তুতি চলছে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক দল এবং শহরের সাধারণ মানুষ সবাই মিলে এক বিশাল সম্ভাবনার অপেক্ষায় ছিল। ডালাসের রাস্তায় যেখানে প্রচুর জনসমাগমের ব্যবস্থা করা হয়েছিল, সেই দিনটি যেন এক উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। সকালের শুরুতেই শহরের প্রধান প্রধান সড়ক ও পার্কিং লটগুলোকে সাজানো হয়েছিল। প্রচার অভিযানের জন্য বিশেষভাবে বিন্যস্ত করা হয়েছিল জনসাধারণের সমাগমের স্থান, যেখানে কেনেডি উপস্থিত থাকবেন। জনতার উত্তেজনা এবং আশার স্রোত স্পষ্ট ছিল, কারণ তারা জানত কেনেডির আগমন মানেই নতুন আশার বার্তা। ডালাসের মানুষের মধ্যে কেনেডির প্রতি এক নতুন উদ্দীপনা ও বিশ্বাস জাগ্রত হয়েছিল, যা তাদের দৈনন্দিন জীবনে এক নতুন রং এনে দেয়। সেখানে ছিল সেই দিনটির প্রতি সাক্ষী জেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনৈতিক নেতারা এবং সাধারণ জনগণ। সবাই ছিল একাত্ম হয়ে কেনেডির আগমনের জন্য অপেক্ষা করে। শহরের প্রচলিত রাজনীতি থেকে একটু ভিন্নভাবে সেখানে ছিল এক উন্মুক্ততা ও মানবিকতার ছোঁয়া। কেনেডির আগমন ছিল এক উৎসবের মতো, যেখানে প্রতিটি মুখে ছিল আনন্দের হাসি এবং প্রত্যাশার দীপ্তি। ডালাস শহরে কেনেডির আগমন ঘটেছিল এক অনন্য ও ঐক্যবদ্ধ চিত্রের সঙ্গে। তার যাত্রার অন্যতম আকর্ষণ ছিল এক খোলা শীর্ষের লিমোজিনে যাত্রা। এই বিশেষ পরিবহন মাধ্যমটি ছিল কেনেডির ব্যক্তিত্বের সাথে এক অভিন্নতা বজায় রাখার চেষ্টা। এতে জনগণের সাথে সরাসরি যোগাযোগের সুযোগও তৈরি হয়েছিল। যখন সেই খোলা শীর্ষের লিমোজিনটি ডালাসের কেন্দ্রে প্রবেশ করেছিল, তখন রাস্তায় জমে ওঠে জনতার কোলাহল, উল্লাস এবং আগ্রহ স্পষ্টতই ছিল। কেনেডির ছবিটি যেন এক নতুন দিনের সূচনা করেছিল। এক নেতা যিনি তার উজ্জ্বল ব্যক্তিত্ব ও আশাবাদী দৃষ্টিভঙ্গির মাধ্যমে মানুষের মাঝে সজাগতা ও উদ্দীপনা ছড়িয়ে দিয়েছিলেন। লিমোজিনের প্রতিটি যাত্রা ছিল এক মঞ্চ, যেখানে কেনেডির উপস্থিতি জনগণের মনে গভীর প্রভাব ফেলেছিল। সামনের দিকে দাঁড়ানো জনতার ভিড়টি ছিল এক বৃহৎ সমাবেশের মতো, যেখানে প্রত্যেকেই তাদের হৃদয়ে আশা এবং বিশ্বাসের আলো জ্বালিয়ে দেখছিল। ডালাসের রাস্তায় যেখানে প্রতিটি চরণে ইতিহাসের এক নতুন অধ্যায় লেখা হচ্ছিল, সেখানে কেনেডির উন্মুক্ত যাত্রা ছিল এক প্রেরণার উৎস।
প্রতিটি চোখে ছিল তার প্রতি কৃতজ্ঞতা এবং প্রত্যাশা যে তিনি এক নতুন যুগের সূচনা করবেন, যেখানে সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের বাতাস বইবে। ডালাসের উষ্ণ অভ্যর্থনা ছিল একদিকে যেমন কেনেডির রাজনৈতিক উদ্দেশ্যের পূর্ণ প্রতিফলন, অন্যদিকে তা ছিল মানুষের জীবনের এক নতুন উচ্ছ্বাসের প্রকাশ। শহরের বিভিন্ন প্রান্তে কেনেডির আগমনের জন্য সংগঠিত বিভিন্ন অনুষ্ঠানে স্থানীয় নাগরিকরা একত্রিত হয়ে তাঁর প্রতি গভীর ভালোবাসা ও সমর্থন প্রদর্শন করেছিল। সকলে মনে করতেন কেনেডির এই সফর শুধু রাজনৈতিক যাত্রা নয়, বরং এটি ছিল এক মানবিক বন্ধনের উদযাপন, যেখানে সকলেই একসাথে মিলেমিশে একটি নতুন ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করেছিল। ডালাসে কেনেডির আগমন কেবলমাত্র রাজনৈতিক দিক থেকেই এক গুরুত্বপূর্ণ ছিল না, এটি ছিল এক সামাজিক বিপ্লবের সূচনা, যেখানে পুরনো চিন্তাভাবনা ও বিরোধের মধ্যে একটি নতুন আশার সঞ্চার ঘটেছিল। কেনেডির উন্মুক্ত ও সরাসরি যাত্রা পদ্ধতি, যেখানে তিনি জনগণের মাঝে মিশে যাচ্ছিলেন, তা ছিল এক প্রগতিশীল রাজনৈতিক দর্শনের পরিচয়। এই যাত্রা পদ্ধতিতে তাঁর উপস্থিতি ছিল একরকম সাহসী ও উদ্দীপনাময়, যা অনেক মানুষের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে। এ সফর কেনেডির পরিকল্পিত যাত্রাপথ, তাঁর আগমনে পূর্বে করা প্রস্তুত এবং ডালাসের উষ্ণ অভ্যর্থনা সব কিছু মিলিয়ে ছিল এক বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের অংশ। কেনেডির এই সফর ছিল একটি প্রতীকী দৃশ্যপট, যেখানে তার ব্যক্তিগত আস্থা ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একসঙ্গে মিলেমিশে একটি নতুন সুরের সৃষ্টি করেছিল। জনগণের মধ্যে এক নতুন ধরনের উদ্দীপনা ও আশার সঞ্চার ঘটে, যা শুধুমাত্র নির্বাচনী ফলাফলেই সীমাবদ্ধ থাকেনি, বরং তা ছিল একটি সামাজিক ও সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা। 22শে নভেম্বর 1963 সেই নির্ধারিত দিনের সকালে ডালাস শহরের রাস্তায় এক অনন্য উত্তেজনার পরিবেশ ছিল। জন এফ কেনেডির কনভয় ডিলি প্লাজায় প্রবেশ করার মুহূর্তটা ছিল ইতিহাসের একটি অমর অধ্যায়, যখন এক মুহূর্তে সব কিছু পাল্টে গেল। সেই সকাল ডিলি প্লাজা ছিল জনমানসে এক রোমাঞ্চকর প্রত্যাশার কেন্দ্রবিন্দু। কেনেডি, যিনি আমেরিকান জনগণের হৃদয়ে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিলেন, তার কনভয়টি শহরের ব্যস্ত রাস্তার ধীরে ধীরে এগোতে শুরু করেছিল। ডিলি প্লাজার চারদিকে হাজারো মানুষের ভিড় জমে উঠছিল, প্রত্যেকেই তাঁর এক চাহনা, জীবনের এক নতুন অধ্যায়ের স্বপ্ন দেখছিল। কনভয়ের প্রতিটি গাড়ি, নিরাপত্তার চিহ্ন এবং সাজসজ্জার মাঝে প্রতিটি মুহূর্ত ছিল পরিকল্পিত ও প্রাঞ্জল। তবে সেই দিন যখন কেনেডি ডিলি প্লাজায় প্রবেশ করতে চললেন, তখনই কিছু অপ্রত্যাশিত ও ভয়াবহ ঘটনা ঘটতে শুরু করে। হঠাৎই সেই শান্ত ও প্রফুল্ল পরিবেশে বন্দুকের গুলির শব্দ প্রতিধ্বনিত হতে শুরু করে। প্রথমেই কেউ বোঝেনি এই শব্দগুলি কি শুধু পরিবেশের অংশ, কিন্তু শীঘ্রই বুঝে ওঠা গেল এই শব্দগুলি শুধুমাত্র শব্দ নয়, এগুলি ছিল এক নির্মম হামলার সূচনা। প্রেসিডেন্ট কেনেডির কনভয়ের উপরে প্রথমে গুলি চলে। সেই মুহূর্তে সময় যেন থেমে গেল। জনতার কোলাহল, হতবাক চোখ, সবকিছুতেই এক অদ্ভুত স্থবিরতা ছড়িয়ে পড়ে। সেই গুলির আওয়াজে যেমন শহরের প্রাণ ফুল ছিন্ন হয়েছিল, তেমনি মানুষের হৃদয়েও এক গভীর ব্যথা ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। দ্বিতীয় গুলি কেনেডির গলার দিকে ছোড়া হয়। সেই গুলির পর তার সামনে বসে থাকা গভর্নর জন কর্নেলিও আহত হন। একদম হঠাৎই প্রভাবিত পরিবেশ, রাজনৈতিক নেতা ও জনসাধারণের উভয়েরই মনে আতঙ্কের ছায়া ঝরে পড়ে। নিরাপত্তা কর্মীদের তৎক্ষণাৎ প্রতিক্রিয়া ছিল, তবে সেই মুহূর্তে ঘটনা ছিল এতই অব্যর্থ যে সঠিক প্রতিক্রিয়া গঠন করা মুশকিল হয়ে পড়ে।
কনভয়ের চলমান গাড়ির মাঝে গভর্নর জন কন্নালি চেহারার হতাশা ও ব্যথায় প্রকাশ পরিলক্ষিত হয়। তার আহত শরীর ও ব্যথিত মুখে তাৎক্ষণিক উদ্বেগ ও অশান্তির ছাপ ছিল স্পষ্ট। সেই ক্ষণে কন্নালির পাশে উপস্থিত নিরাপত্তা কর্মীরা দ্রুত ব্যবস্থা নিতে শুরু করে, কিন্তু ঘটনা প্রবাহ ছিল অতিমাত্রায় দ্রুত ও দুর্ভেদ্য। এই মুহূর্তে কেনেডির কনভয়ের প্রতিটি সদস্যের মনে ভাবনা জাগ্রত হয়, এই হামলায় কি এক একক আততীয়র কাজ, নাকি এর পেছনে রয়েছে আরো কোনো গোপন ষড়যন্ত্র। জনসাধারণের মনেও হতাশা ও সন্দেহের ছাপ পড়ে। অতীতের কোনো রাজনীতিক সফরের মতো কেনেডির এই সফরেও নিরাপত্তার দিকে বিশেষ নজর দেওয়া হয়েছিল, কিন্তু সেই দিন প্রতিটি কর্মীর মনোযোগ অন্যরকমভাবে ধরা পড়ে। গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়লে কনভয়ের নিরাপত্তা দলের সদস্যরা অচিরেই পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তারা দ্রুত গাড়ি থামানোর নির্দেশ দেন এবং আশেপাশে ছড়িয়ে পড়া জনতার মাঝে শান্তি ফিরিয়ে আনার চেষ্টা করেন। নিরাপত্তা কর্মীরা জেনে নেন যে এই হামলার তীব্রতা এবং বিস্তৃতি তাদের প্রত্যাশার বাইরে। তাদের দায়িত্ব ছিল প্রেসিডেন্ট ও তার আশেপাশের সকলকে রক্ষা করা, কিন্তু সেই মুহূর্তে অনেক কিছুই এত দ্রুত ঘটছিল যে পরিকল্পিত ব্যবস্থা অপ্রতুল হয়ে পড়ে। এই দুশ্চিন্তাজনক মুহূর্তে নিরাপত্তা দলের প্রত্যেক মানুষ নিজের প্রতি, দলের প্রতি এবং জাতির প্রতি এক গভীর দায়িত্ববোধ অনুভব করেন। যে মুহূর্তে কেনেডির উপর তৃতীয় গুলি পড়ে, সেই মুহূর্তেই তার শরীর ধীরে ধীরে অবসন্ন হতে শুরু করে। ঘটনাস্থলে অবিলম্বে কর্মীরা তাকে পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করেন। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকেরা চেষ্টাও ছিল তীব্র, কিন্তু ঘটনাগুলোর ব্যাপকতা এবং গুলির প্রভাব এমন যে চিকিৎসার মধ্যেও কেনেডির জীবন ফিরে আসা সম্ভব হয়নি। দুপুর 1টার হাসপাতালের আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় যে প্রেসিডেন্ট জন এফ কেনেডি আর এই পৃথিবীতে নেই। এই ঘোষণা কেবলমাত্র চিকিৎসা সংস্থার নয়, বরং সমগ্র আমেরিকার ইতিহাসে এক অনিবার্য ও নিষ্ঠুর সত্যের স্বাক্ষর হয়ে ওঠে। সেই মুহূর্তে দেশের নানা প্রান্তে মানুষের হৃদয়ে এক গভীর শূন্যতা ও দুঃখের ঢেউ ছড়িয়ে পড়ে। সেই দিন ডালাসের রাস্তায় যখন কেনেডির কনভয়ের উপর থেকে গুলির শব্দ শোনা গেল, তখনই শহরের বাতাসে এক অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ে। সেই গুলির প্রতি শব্দ যেন এক সময়ের সাক্ষী হয়ে ওঠে, একটি দুঃস্বপ্নের মতো যা ইতিহাসের পাতায় চিরকাল অমর হয়ে থাকবে। প্রেসিডেন্ট কেনেডির হাসি মুখ, তার সাহসী ও উদ্দীপনাময় ব্যক্তিত্বের ছোঁয়া এক মুহূর্তে যেন ধ্বংস হয়ে গেল। তার কনভয়ের মাঝখানে এক এক করে মানুষের মনে প্রশ্ন জাগতে লাগলো, এই হামলার পেছনে কারা ছিলেন, কেন এবং তাদের কি উদ্দেশ্য। কেনেডির এই মৃত্যুর মাধ্যমে আমেরিকা যেন এক নতুন অন্ধকারে প্রবেশ করে গেল। গণমাধ্যম, সাংবাদিক এবং ইতিহাসবিদরা সেই দিন থেকে নানা প্রশ্ন তুলতে শুরু করে। কেনেডির মৃত্যুর মুহূর্তের প্রতিটি বিবরণ, গুলির আওয়াজ, কনভয়ের অগাধ ভিড় এবং সেই আতঙ্কের মুহূর্তগুলো সবই পরবর্তীতে ইতিহাসের এক বড় রহস্যের অংশ হয়ে ওঠে। পার্কল্যান্ড মেমোরিয়াল হাসপাতালে, যেখানে চিকিৎসকেরা শেষ প্রয়াস করলেও কেনেডির জীবন ফিরে না পাওয়ার খবর দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ে। হাসপাতালের প্রতিটি কোণে, প্রতিটি রুমে যেন উদ্বেগ, হতাশা ও শূন্যতা দেখা গেল। তা ছিল এক অনিবার্য জাতীয় ক্ষতির প্রমাণ। কেনেডির মৃত্যুর খবর যেমন রাজনৈতিক ক্ষেত্রেই ছিল ধাক্কা, তেমনি সাধারণ মানুষের জীবনে এক গভীর ধাক্কা লাগিয়ে দেয়। অনেকেই তার এ মৃত্যুকে এক রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখতেন, যেখানে একজন নির্দোষ নেতা কেবলমাত্র তার স্বপ্নের ও আদর্শের কারণে নির্মমভাবে নির্মূল হয়ে যান। সেই মুহূর্তে কেনেডির বিরুদ্ধে বা তার সহকর্মীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্ব জাগাতে শুরু করে। ডালাস শহরে এই দিনটির ঘটনাবলীর মানুষের মনে গভীর ছাপ ফেলেছিল। প্রতিটি সাক্ষী, প্রতিটি দর্শক সেই সময়ের আতঙ্ক ও বিভ্রান্তির কথা আজও স্মরণ করেন। কেনেডির মৃত্যুর পর সারা আমেরিকা যেন এক
অন্ধকারে নিমজ্জিত হয়েছিল, যেখানে মানুষের হৃদয় ছিল এক অপ্রতিরোধ্য শূন্যতা ও প্রশ্ন। সেই দিন পরবর্তীতে গণমাধ্যম, ইতিহাসবিদ এবং রাজনৈতিক পর্যবেক্ষকরা কেনেডির মৃত্যুর বিভিন্ন দিক বিশ্লেষণ করতে শুরু করেন। তারা প্রশ্ন ওঠান, ওই হামলা কি শুধুমাত্র একজন আততায়ীর কাজ ছিল, নাকি এর পেছনে ছিল আরো গভীর কোনো ষড়যন্ত্র? সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে আমেরিকা ও বিশ্বের নানা প্রান্তে নানা তদন্ত শুরু হয়। কেনেডির এই ঘটনাটি শুধু এক রাজনৈতিক বিপর্যয় ছিল না, এটি ছিল একটি শিক্ষা, একটি সতর্কতা। এই হত্যাকাণ্ডের পরে নিরাপত্তা ব্যবস্থার পুনর্মূল্যায়ন করা হয়। কেনেডির কনভয়ে যে অনিশ্চয়তা ও দুর্বলতা দেখা গেছে, তা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে এই ধরনের ঘটনা প্রতিরোধে নতুন নতুন কৌশল এবং প্রযুক্তি গ্রহণ করা হয়। নিরাপত্তা কর্মকর্তারা, যারা এই দিন অসংখ্য চাপ ও আতঙ্কের মধ্যে কাজ করেছিলেন, তাদের স্মরণীয় প্রয়াস আজও দেশের নিরাপত্তা ব্যবস্থায় প্রভাব বিস্তার করে। কেনেডির এই মৃত্যুর পর রাষ্ট্র ও সরকারি সংস্থাগুলো উন্নত নিরাপত্তা ব্যবস্থার দিকে মনোযোগ দেওয়ার পাশাপাশি জনগণের নিরাপত্তা ও শান্তির প্রয়োজনীয়তাকে আরো গভীরে বিবেচনা করতে শুরু করে। প্রেসিডেন্ট কেনেডির এই মৃত্যুর ঘটনাটি, যা এক মুহূর্তে ইতিহাসের গতি পাল্টে দিয়েছিল, তা আজও ইতিহাসের পাতায় অমর হয়ে আছে। সেই দিনটি ছিল এক রাজনৈতিক ও সামাজিক মাইল ফলক, যা আমেরিকার ভবিষ্যতের দিশা নির্ধারণের এক অদ্ভুত ছাপ রেখেছে। কেনেডির মৃত্যুর পর দেশে যেমন এক ধাক্কা লেগেছিল, তেমনি তার আদর্শ ও স্বপ্ন আজও মানুষের হৃদয়ে বেঁচে আছে। কেনেডির মৃত্যুর এই ঘটনার ফলে বিশ্বব্যাপী মানুষের প্রতি এক নতুন প্রশ্ন এবং অনুসন্ধানের আগ্রহ জাগতে শুরু করে। তিনি ছিলেন এক নেতা, যিনি তার স্বপ্ন, তার উদ্দীপনা এবং তার বিশ্বাসের মাধ্যমে একটি নতুন যুগের সূচনা করেছিলেন। তার এই মৃত্যুও যেন এক সময় সেই নতুন যুগের সূচনার প্রতীক হয়ে ওঠে, যেখানে মানুষ জানতে চায় কি কারণে এমন এক নির্মম ঘটনা ঘটল এবং এর পেছনের আসল সত্য কি। কেনেডির মৃত্যুর এই ঘটনাটি, যা এখনো নানা ষড়যন্ত্রের তত্ত্বের জন্ম দেয়, তা আমাদের মনে করিয়ে দেয় যে ইতিহাসে কখনোই শুধুমাত্র ঘটনা বা সংখ্যার সমষ্টি নয়, এটি মানুষের আবেগ, বিশ্বাস এবং প্রত্যাশার এক গভীর মিলনস্থল। সেই দিন ডালাসের রাস্তায় কেনেডির উপর গুলির আঘাত শুধু একটি হত্যাকাণ্ড ছিল না, বরং তা ছিল একটি জাতীয় চেতনার পরিবর্তনের মুহূর্ত। অধ্যায় 4, লি হার্ভি অসওয়াল্ড, একজন একাকী আততায়ী। 22শে নভেম্বর 1963 ঘটনার পরপরই এক নতুন ধাঁধার শুরু হয়। প্রেসিডেন্ট কেনেডির মৃত্যুর পর দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় এক অস্ত্র, যার গুলির খোসা পাওয়া যায় টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির 6ষ্ঠ তলায়। এই অস্ত্রই পরবর্তীতে লি হার্ভি অসওয়াল্ডের নামে পরিচিত হয়, যার সাথে যুক্ত থাকে নানা বিতর্ক, ষড়যন্ত্র তত্ত্ব এবং সন্দেহের পর্দা। অসওয়াল্ডের নাম তখন প্রথমবারের মতো ইতিহাসের পাতায় লিখিত হয়, যখন টেক্সাস স্কুল বুক ডিপোজিটরির একটি তলার কাছে এক খোলা জানলার পাশে গুলির খোসা এবং একটি রাইফেল উদ্ধার করা হয়। এই অস্ত্র, যার মাধ্যমে কেনেডির ওপর হামলা চালানো হয়েছিল, তা ছিল একদিকে যেমন হত্যার সরঞ্জাম, অন্যদিকে ছিল এক চিহ্ন যে এই ঘটনার পেছনে কোনো গভীর ষড়যন্ত্রের সূত্রপাত ঘটেছে। পুলিশ ও তদন্তকারী কর্মকর্তারা অবিলম্বে তদন্ত শুরু করেন। অস্ত্রটি শনাক্ত করার প্রক্রিয়া আর গুলির খোসার নমুনা সংগ্রহের মাধ্যমে জানা যায় এই অস্ত্রটি লি হার্ভি অসওয়াল্ডের। লি হার্ভি অসওয়াল্ড ছিলেন এক নির্দোষের চেয়ে অনেক বেশি একজন রহস্যময় ব্যক্তিত্ব, যার অতীত নিয়ে ছিল নানা ধরনের প্রশ্ন। তার জীবনের নানা পর্বে এমন কিছু ঘটনা ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলে ধরেছিল। অসওয়াল্ডের জীবনযাত্রা ছিল অস্থির, মাঝে মধ্যে দেখানো হয় যেন তিনি সমাজের ধ্রুবতারা থেকে বিচ্ছিন্ন এক কোণে বাস করতেন। তার ব্যক্তিগত ইতিহাসের ছিল নানা প্রকারের সন্দেহের ছাপ, যা তাকে একাকী ও বিচ্ছিন্নভাবে আততায়ীর রূপে তুলে ধরেছে। অসওয়াল্ডের সঙ্গে কিউবা বা সোভিয়েত ইউনিয়নের সম্পর্কের আভাস পাওয়া যায়।
সেই সময় বিশ্ব রাজনীতিতে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা যখন সর্বোচ্চ শিখরে ছিল, তখন অনেকেই বিশ্বাস করতেন অসওয়াল্ডের এমন কোনো দলের সদস্য হতে পারে যার পেছনে ছিল এই দুই মহাশক্তির প্রভাব। যদিও তার সঙ্গে সরাসরি কোনো সরকারি বা গোপন সংস্থার সম্পর্ক প্রমাণিত এখনো হয়নি, তথাপি তার অতীতের কিছু কর্মকাণ্ড এবং তার ব্যক্তিগত আচরণে ছিল সেই ধরনের সন্দেহের ছাপ যা তাকে রহস্যময় ও সন্দেহের মাঝে ফেলে দেয়। কেনেডির হত্যাকাণ্ডের পরই পুলিশ দ্রুত ওসওয়াল্ডকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করতে শুরু করে। তদন্তকারীরা তার কর্মকাণ্ড, তার অতীতের পরিচিতি এবং সেই অস্ত্রের সঙ্গে তার সম্ভাব্য সম্পর্ক নিয়ে বিস্তৃত অনুসন্ধান চালায়। পুলিশের মতে অসওয়াল্ড এমন এক ব্যক্তি ছিলেন যিনি আগে থেকেই এ ধরনের গোপন কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার সম্ভাবনা দেখিয়েছিলেন। তার আচরণ, তার চলাচল, এমনকি তার ব্যক্তিগত জীবনের কিছু অংশ সন্দেহের গণ্ডি তৈরি করেন। তদন্তে দেখা যায় অসওয়াল্ডের সঙ্গে যোগাযোগ রাখার কিছু নিদর্শন ছিল যা তাকে এই হত্যাকাণ্ডের মূল প্রার্থী হিসেবে তুলে ধরেছিল। পুলিশের সূত্র ধরে অসওয়াল্ডের জীবনের নানা অস্পষ্টতা এবং তার রাজনৈতিক ও সামাজিক পরিবেশে অস্বচ্ছ আচরণ তাকে সন্দেহভাজন করে তোলে। তদন্তের ফলস্বরূপ কিছুদিন পরেই তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় অসওয়াল্ডের মুখে এক নীরব ও শীতল অঙ্গবিন্যাস ছিল যা তার চরিত্রের একাকিত্ব ও বিচ্ছিন্নতার স্বাক্ষর বহন করে। গ্রেপ্তারের পর পুলিশ তাকে জিজ্ঞাসাবাদে নেয়। সেই সময় অসওয়াল্ডের মুখ থেকে এক চমকপ্রদ কথা বের হয়, "আমি শুধু একটি পুতুল মাত্র।" এই কথাটি শুনেই তদন্তকারীরা এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার এই বক্তব্যে ছিল এক ধরনের আত্মসমালোচনা, এক ধরনের আত্মচিন্তার প্রকাশ, যা প্রমাণ করল যে অসওয়াল্ড নিজেকে এক ছোট্ট খেলোয়াড় মনে করতেন, যিনি একটি বৃহত্তর গেমের অংশ। কিছু গবেষক মনে করেন তার এই মন্তব্য ছিল এক রাজনৈতিক ষড়যন্ত্র বা প্রচারণার অংশ, যেখানে তিনি নিজেকে ছোট্ট দেখিয়ে মূলত বৃহৎ কোনো খেলায় নিজের ভূমিকা কমিয়ে দেখানোর চেষ্টা করলেন। অন্যদিকে অনেকে বিশ্বাস করেন এই মন্তব্য ছিল তার ব্যক্তিগত হতাশা, তার জীবন ও সামাজিক বিচ্ছিন্নতার এক প্রতিচ্ছবি। তার এই কথায় ছিল এক ধরনের নিরাশা যা তার ব্যক্তিগত জীবনের গভীরে থাকা অশান্তি ও দ্বিধার সাদা প্রতিচ্ছবি। অসওয়াল্ডের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছিল যা তাকে অন্যের তুলনায় বিচ্ছিন্ন করে রেখেছিল। তার মধ্যে ছিল এক ধরনের নিষ্পত্তিহীনতা যা তাকে একটি পুতুল হিসেবে দেখানোর দিকে ঠেলে দিত। সমাজে অনেকেই তার চরিত্রকে বোঝার চেষ্টা করেছিলেন, কিন্তু তার ব্যক্তিগত গোপনীয়তা ও অস্পষ্ট আচরণ তাকে এমন এক চরিত্রে পরিণত করে দেয় যার প্রকৃত স্বরূপকে বোঝা কঠিন। তাকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা ও গ্রেপ্তার করা হলেও তার বক্তব্য ও ব্যক্তিত্বের গভীরে লুকিয়ে থাকা রহস্য আজও অনেক প্রশ্নের জবাব দেয়। অসওয়াল্ডকে গ্রেপ্তার করার পর থেকেই কেনেডির হত্যাকাণ্ডের পেছনে ষড়যন্ত্র তত্ত্বগুলো আরও জোর ধরে উঠতে শুরু করে। তার ব্যক্তিগত ইতিহাস, তার অতীতের আচরণ এবং বিশেষ করে তার কিউবা ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্ভাব্য সম্পর্ক, এই সবই মিলিয়ে তাকে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে তুলে ধরতে সাহায্য করে। কিছু গবেষক মনে করেন তার জীবনের এসব ঘটনাই ছিল কেবলই তার ব্যক্তিগত বিচ্ছিন্নতার ফল, আবার কেউ কেউ মনে করেন এসবই ছিল একটি বৃহত্তর রাজনৈতিক খেলায় তাকে পুতুলের মতো ব্যবহার করার এক প্রয়াস। এই তত্ত্বগুলো পরবর্তীতে নানা প্রতিবেদন, বই এবং সাংবাদিক অনুষ্ঠানে উঠে আসে। অসওয়াল্ডের বিরুদ্ধে প্রমাণিত কোনো সরাসরি দলবদ্ধ ষড়যন্ত্রের প্রমাণ না থাকলেও তার ব্যক্তিগত আচরণ এবং সেই সময়ের রাজনৈতিক পরিস্থিতি তাকে সন্দেহের নেটে আবদ্ধ করে দেয়। কেনেডির হত্যাকাণ্ডের তদন্তকারীরা নানা প্রশ্নের মুখোমুখি হন। এই হত্যার পিছনে কি শুধুই একজন একাকী আততায়ী? এই হত্যার পেছনে কি শুধুই একজন একাকী আততায়ীর ভূমিকা ছিল, নাকি এর পেছনে ছিল আরো কোনো বড় গোপন সংঘর্ষ? পুলিশ ও তদন্তকারীদের মতে তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।
অস্ত্রের গুলির খোসা থেকে শুরু করে তার ব্যক্তিগত নথি, ফোন কল এবং অন্যান্য অনুসন্ধান সবকিছু মিলিয়ে তদন্তকারীরা যে প্রমাণগুলো সংগ্রহ করেন তা কখনোই সম্পূর্ণ সন্তোষজনক ছিল না। তদন্তকারীদের কাছে তার বিরুদ্ধে যে তথ্য ছিল তা ছিল অস্পষ্ট এবং অনেকাংশে অবিশ্বস্ত। এই অস্পষ্টতা ও প্রমাণের অভাবেই অনেকে ষড়যন্ত্রের তত্ত্বকে জনমুখে তুলে ধরে। অনেকেই মনে করেন কেনেডির হত্যাকাণ্ডে ওসওয়াল্ডের ভূমিকা থাকলেও তার সাথে যুক্ত আরও অনেক গোপন চরিত্র ছিল যাদের নাম ও পরিচয় আজও ইতিহাসের ধোঁয়ায় ঢাকা। এই দ্বিধাবিভক্ত পরিবেশে অসওয়াল্ডের "আমি শুধু একটি পুতুল মাত্র" এই বক্তব্যটি যেন আরও বেশি প্রশ্ন এবং রহস্যের সৃষ্টি করে। অসওয়াল্ডের গ্রেপ্তারের পর এবং তার বিরুদ্ধে চলা তদন্তের মাঝেই তাঁর চরিত্র ইতিহাসের পাতায় এক গভীর ছাপ রেখে যায়। অনেকেই তাকে একজন একাকী আততায়ী হিসেবে মনে করেন, যিনি এক নির্দিষ্ট মুহূর্তে ইতিহাসের মোড় বদলে দিলেন। যদিও তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার জীবনের রহস্য ও অস্পষ্টতা আজও অনেকের প্রশ্নের জবাব দেয়। অসওয়াল্ডের এই ঘটনাটি শুধু একটি ব্যক্তির ওপর সীমাবদ্ধ নয়, এটি ছিল একটি বৃহত্তর রাজনৈতিক ও সামাজিক পরিবর্তনের প্রতীক। কেনেডির হত্যাকাণ্ডের পর অসওয়াল্ডের চরিত্র এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি আমেরিকান জনগণের মধ্যে গভীর সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে। তার জীবনের এই অমীমাংসিত অধ্যায়টি ইতিহাসের এক অমর রহস্য হিসেবে থেকে গেছে, যা পরবর্তীতে নানা গবেষণা, বিতর্ক এবং ষড়যন্ত্র তত্ত্বের শিরোনামে আলোচিত হয়। অসওয়াল্ডের চরিত্র তার গ্রেপ্তারের পর থেকে শুরু করে পুলিশের হেফাজতে থাকার সময় পর্যন্ত মানুষের মনে নানা ধরনের নৈতিক এবং সামাজিক প্রশ্নের সৃষ্টি করে। তার এই একাকী বিচ্ছিন্ন জীবনের প্রতিচ্ছবি ছিল একদিকে এক নেতার হত্যাকাণ্ডের প্রভাব, অন্যদিকে একজন ব্যক্তির ব্যথা, হতাশা ও বিচ্ছিন্নতার গল্প। তার মুখে সেই "আমি শুধু একটি পুতুল মাত্র" এই বাক্যটি ছিল এক ধরনের আত্মসমালোচনার প্রতিফলন, যা পাঠকের মনে নানা প্রশ্ন জাগিয়ে দেয়। এই সমাজে, এই রাজনীতিতে একজন মানুষের চরিত্রের কি মূল্য আছে? তিনি কি সত্যিই একটি নির্দোষ পুতুল ছিলেন, নাকি তার জীবনের অমীমাংসিত গল্পই ছিল আসল রহস্য? কেনেডির হত্যাকাণ্ডের পর ইতিহাসের পাতায় এক গভীর ছাপ রেখে গেল এক অন্যরকম গল্প। এই অধ্যায়ে আমরা আলোচনা করব অসওয়াল্ডের হত্যাকাণ্ড, জ্যাক রুবির হাতে তার মৃত্যু, ওয়ারেন কমিশনের তদন্ত ও সরকারি রিপোর্ট, এবং সেই সাথে জনসাধারণের সন্দেহ ও বিকল্প তত্ত্বগুলি। একদিকে ছিল একাদশ প্রমাণ ও নথিপত্র, অপরদিকে ছিল মানুষের মনের গোঁসাই ওঠা প্রশ্ন: সত্য কি, ষড়যন্ত্র, নাকি তাৎপর্যহীন একাকী আততায়ীর এক কাজ? 22শে নভেম্বর 1963 পরবর্তী দিনগুলোতে যখন পুলিশের নজরে আসতে শুরু করে অসওয়াল্ডকে, তখন ইতিহাসের এই অধ্যায়ে একটি নতুন মোড় আসে। অসওয়াল্ডকে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে চলমান বিচার ও তদন্তে ছিল এমন এক ভয়াবহ মুহূর্ত, যখন এক অচেনা মুখ, একজন মধ্যস্থকারী ব্যক্তি জ্যাক রুবি হাজির হন। জ্যাক রুবি ছিলেন একটি ছোট ব্যবসায়ী, একটি নাইট ক্লাবের মালিক, যার সঙ্গে পুলিশের পূর্ব পরিচিত ছিল। কিন্তু 24শে নভেম্বর যখন অসওয়াল্ডকে ডালাস পুলিশ হেডকোয়ার্টার থেকে এক কারাগারে স্থানান্তর করা হচ্ছিল, তখনই জনসাধারণ ও পুলিশ সদস্যদের সামনে রুবি এসে দাঁড়ায় এবং অসওয়াল্ডকে গুলিতে গুলি করে হত্যা করে। এই ঘটনার মুহূর্তগুলি ছিল এক অবিশ্বাস্য নাটকের মতো। পুলিশ এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীদের মতে, রুবির হাত থেকে অস্বাভাবিক রীতিতে ছুটে আসা গুলি যেন একটি পরিকল্পিত, পূর্ব নির্ধারিত ষড়যন্ত্রের অংশ ছিল। কেনেডির হত্যাকাণ্ডের এই পরবর্তী পর্যায়ে অসওয়াল্ডের মৃত্যু শুধু একটি অভিযুক্ত হত্যাকাণ্ডেরই চিহ্ন ছিল না, বরং একটি বৃহত্তর রাজনৈতিক নাটকের সূচনা হিসেবেও প্রতীয়মান হয়। অসওয়াল্ড রুবির এই ঘটনা নিয়ে আমেরিকার সরকার গঠন করেন
ওয়ারেন কমিশন। এই কমিশনের মূল উদ্দেশ্য ছিল কেনেডি হত্যাকাণ্ডের সমস্ত দিক খতিয়ে দেখা এবং কোনো ষড়যন্ত্রের প্রমাণ থাকলে তা প্রকাশ করা। 10 মাসের নিবিড় ও বিস্তৃত তদন্ত শেষে ওয়ারেন কমিশন একটি রিপোর্ট প্রকাশ করে। রিপোর্ট অনুযায়ী লি হার্ভি ওসওয়াল্ড একাই ছিলেন কেনেডির হত্যাকারী। কমিশনের মতে ওসওয়াল্ডের কর্মকাণ্ড ছিল পূর্ব নির্ধারিত কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ নয়, বরং তিনি এককভাবে কাজ করেছিলেন। তবে এই রিপোর্ট প্রকাশের পর থেকেই অনেক প্রশ্ন ও দ্বন্দ্ব শুরু হয়। সরকারি রিপোর্ট জানানো হয়েছিল ওসওয়াল্ডের কর্মকাণ্ডে কোনো বহিরাগত দলের যেমন সিএআই, এফবিআই, কিউবা বা মাফিয়া কোনো প্রভাব নেই। তবে সেই রিপোর্টের অস্পষ্টতা এবং কিছু তথ্যের অভাব জনসাধারণ ও অনেক ইতিহাসবিদদের মনে নানা ধরনের সন্দেহের জন্ম দেয়। কেনেডির হত্যাকাণ্ডের পেছনে শুধু ওসওয়াল্ডের কাজ ছিল না, এই প্রশ্ন থেকে উঠে আসে যে এর পেছনে কি কোনো গোপন রাজনৈতিক ষড়যন্ত্র ছিল কি ছিল না। সরকারি রিপোর্ট প্রকাশের পর আমেরিকান জনগণ ও ইতিহাসবিদদের মধ্যে ব্যাপক বিতর্ক শুরু হয়। অনেকেই মনে করেন ওয়ারেন কমিশনের রিপোর্টে কিছু তথ্য চূড়ান্তভাবে উপস্থাপন করা হয়নি, যা সত্যের পুরো ছবি প্রকাশ করতে ব্যর্থ। জনসাধারণের মনে জন্ম নেয় কেন কেনেডির হত্যাকাণ্ড শুধু ওসওয়াল্ডকে দায়ী করা হয়। বিভিন্ন বিকল্প তত্ত্বের সূত্রপাত হয়। কয়েকটি প্রধান তত্ত্বের মধ্যে অন্যতম হল সিআইএ ও এফবিআইর সক্রিয় ভূমিকা। অনেকেই মনে করেন ঠান্ডা যুদ্ধের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সিএআই ও এফবিআই এমন কোনো গোপন অপারেশন চালাচ্ছিল যার মাধ্যমে কেনেডি হত্যাকাণ্ডের পেছনে একটি বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়েছিল। অন্যদিকে কিছু তত্ত্ব সূত্রপাত হয় আবার। কয়েকটি প্রধান তত্ত্বের মধ্যে অন্যতম হল সিএআই ও এফবিআইর সক্রিয় ভূমিকা। অনেকেই মনে করেন ঠান্ডা যুদ্ধের উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে সিআই ও এফবিআই এমন কোনো গোপন অপারেশন চালাচ্ছিল যার মাধ্যমে কেনেডির হত্যাকাণ্ডের পেছনে একটি বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়েছিল। অন্যদিকে কিছু তত্ত্বে কিউবা ও সোভিয়েত ইউনিয়নের নাম উল্লেখ করা হয়। এই তত্ত্ব অনুযায়ী কেনেডি হত্যাকাণ্ডের ছিল কিউবা ও সোভিয়েত ইউনিয়নের কিছু ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থের কারণে ঘটেছিল। আবার কেউ কেউ মনে করেন এই হত্যাকাণ্ডে মাফিয়া ও অপরাধী গোষ্ঠীরও হাত ছিল, যারা রাষ্ট্রের নীতিমালা ও সুরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করে উদ্দেশ্যে কাজ করেছিল। এইসব তথ্যের মাঝে সত্য ও মিথ্যার মধ্যে সীমানা অস্পষ্ট হয়ে ওঠে। সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা ছিল ওসওয়াল্ড এককভাবে কাজ করেছিলেন। কিন্তু অনেক গবেষক, সাংবাদিক এবং সাধারণ মানুষ এই সিদ্ধান্তকে গ্রহণ করতে পারেনি। তারা মনে করেন কেনেডির মতো একজন জনপ্রিয় নেতা যার বিরুদ্ধে এত বেশি প্রতিরোধ ও বিদ্রোহ ছিল, তার হত্যাকাণ্ড আরো গভীর কোনো ষড়যন্ত্রের হাত ছিল যা আজও প্রকাশ পায়নি। কেনেডির পরিবার ও কাছাকাছি বন্ধু ও সহযোগীদের প্রতিক্রিয়া ছিল এই বিষয়টি আরো জটিল করে তোলে। কেনেডির পরিবারের সদস্যরা, বিশেষ করে তার স্ত্রী জ্যাকলিন কেনেডি, প্রকাশ্যে এই রিপোর্টকে নিয়ে নানা দিক থেকে প্রশ্ন তোলে। তারা মনে করতেন কেনেডির হত্যাকাণ্ডের ওসওয়াল্ডের একাকী ভূমিকা থাকলেও এর পেছনে আরো অনেক গোপন ও চিত্তাকর্ষক ঘটনা লুকিয়ে আছে। কিছু পরিবারের সদস্য বলেন কেনেডির মৃত্যু এবং এক সময় ঘটেছে এমন দেশের রাজনীতি ও জাতীয় নিরাপত্তা একটি নতুন মোড়ে পৌঁছে দিত। তাদের মতে এই সময়ের রাজনৈতিক পরিস্থিতি, সিএআই ও এফবিআইর সন্দেহজনক কর্মকাণ্ড এবং কিউবা ও সোভিয়েত ইউনিয়নের সঙ্গে সম্পর্ক সব মিলিয়ে কেনেডি হত্যাকাণ্ডের পেছনে আরো বৃহত্তর একটি পরিকল্পনা কাজ করছিল। এই প্রত্যাশা ও সন্দেহই আমেরিকান জনগণের মধ্যে গভীর অবিশ্বাসের সৃষ্টি করে। গণমাধ্যমে, ইতিহাসবিদ ও রাজনৈতিক পর্যবেক্ষকেরা ওয়ারেন কমিশন রিপোর্টের বিভিন্ন দিক থেকে প্রশ্ন তুলতে থাকেন। জনগণের মনে উত্থিত হয় কেন কেনেডির মতো একজন প্রগতিশীল নেতা যে দেশের ভবিষ্যৎকে নিয়ে স্বপ্ন দেখতেন, তার হত্যাকাণ্ডের পেছনে এত সহজ ও নির্দোষ এক একাকী আততায়ীর ভূমিকা থাকতে পারে। অবিশ্বাস্য
ও সন্দেহের এই মানসিকতা পরবর্তীতে বহু প্রতিবেদন, বই এবং ডকুমেন্টারি ফিল্মের জন্ম দেয়। মানুষ জানতে চায় এই হত্যাকাণ্ডে কি শুধুমাত্র অসওয়াল্ড একাকী ছিলেন, নাকি এর পেছনে আরও কোনো শক্তিশালী দল বা গোষ্ঠী কাজ করেছিল। এই প্রশ্নগুলো আমেরিকান রাজনৈতিক ইতিহাসে একটি গভীর ছাপ রেখে যায়। এই অধ্যায়ে তুলে ধরা ষড়যন্ত্র তত্ত্বগুলো কেবলমাত্র রাজনৈতিক পর্যবেক্ষণের বিষয় নয়, বরং তা সামাজিক মানসিকতা ও জনসাধারণের বিশ্বাসকে স্পর্শ করে। কেনেডি হত্যাকাণ্ডের পর দেশের বিভিন্ন প্রান্তে প্রচুর আলোচনা ও বিতর্ক শুরু হয়। রাজনীতিবিদ, সাংবাদিক, ইতিহাসবিদ এবং সাধারণ মানুষ সবাই মিলে এই হত্যাকাণ্ডকে নিয়ে নানা ধরনের তত্ত্ব প্রস্তাব করে। কিছু লোক মনে করেন সিএআই এবং এফবিআইয়ের গোপন অপারেশন, যারা ঠান্ডা যুদ্ধের উত্তেজনায় নানা গোপন কার্যক্রম চালাচ্ছিল, তাদের কোনো ভূমিকা থাকতে পারে। আবার কিছু লোক দাবি করেন কিউবা কিংবা সোভিয়েত ইউনিয়নের মাধ্যমে এই হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে, যা কেবলমাত্র একটি রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ ছিল। অন্যদিকে কিছু তত্ত্বে মাফিয়া ও অপরাধী গোষ্ঠীর নামও উঠে আসে। এসব তথ্য জনসাধারণের মনে এক ধরনের সন্দেহ ও বিভ্রান্তি সৃষ্টি করে, যা সরকারি রিপোর্টের ওপর অবিশ্বাসকে আরও শক্তিশালী করে। কেনেডির হত্যাকাণ্ড শুধু এক হত্যাকাণ্ড নয়, বরং তা ছিল একটি বৃহত্তর রাজনৈতিক নাটকের অংশ, যেখানে নানা গোষ্ঠী ও স্বার্থপরের সন্নিবেশ ছিল বলে ধারণ করা হয়। ওয়ারেন কমিশনের রিপোর্টে ওসওয়াল্ডকে এককভাবেই দায়ী করা হলেও অনেক প্রশ্ন আজও অমীমাংসিত থেকে গেছে। কেনেডির হত্যাকাণ্ডে যুক্ত থাকার সম্ভাব্য সকল দল ও গোষ্ঠীর নাম যদি না উঠে আসে, তাহলে কি শুধুই প্রমাণ ওসওয়াল্ড একাকী ছিলেন? এই প্রশ্নটি জনসাধারণ, সাংবাদিক এবং ইতিহাসবিদদের মনে ক্রমাগত ঘনিয়ে আসে। সরকারি নথি, সাক্ষ্যবলি এবং অন্যান্য প্রমাণের অভাব অনেকেই মনে করেন এ সমস্যাটি হচ্ছে সত্য সবসময় সরল ও একমাত্রিক নয়। কখনো কখনো রাজনীতির জটিল কাঠামোতে সত্যকে একাধিক স্তরে ভাগ করে দেওয়া যায়। কেনেডির হত্যাকাণ্ড এক একটি স্তরে বিভক্ত হতে দেখা যায়। একদিকে ছিল ওসওয়াল্ডের একাকী হত্যাকাণ্ড, অপরদিকে ছিল নানা ষড়যন্ত্র তত্ত্ব, যা বলে যে এই হত্যাকাণ্ড বিভৎস এবং এতে আরো অনেক শক্তি ও গোষ্ঠীর হাত লেগেছিল। অধ্যায় 6, কেনেডির মৃত্যুর পরবর্তী প্রভাব। প্রেসিডেন্ট জন এফ কেনেডির অকাল মৃত্যু শুধুমাত্র এক ব্যক্তিগত দুঃখ ঘন ঘটনা নয়, বরং এটি আমেরিকান ইতিহাসের মোড়কে এক গভীর পরিবর্তনের সূচনা করে। কেনেডির মৃত্যুর পর লিন্ডন বি জনসনের শপথ গ্রহণ, নতুন রাজনৈতিক পরিস্থিতির আগমন এবং সামগ্রিকভাবে দেশের নীতিকে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। এই অধ্যায়ে আমরা আলোচনা করব কিভাবে কেনেডির মৃত্যুর পরবর্তী প্রভাবে তার উত্তরাধিকার, রাজনৈতিক প্রেক্ষাপট এবং সামাজিক ও সাংস্কৃতিক দিকগুলোতে প্রতিফলিত হয়েছিল। কেনেডির মৃত্যুর কয়েক ঘন্টার মধ্যে ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে এয়ারফোর্স ওয়ানের শপথ প্রদান করে নতুন প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করা হয়। জনসনের এই শপথ গ্রহণের মুহূর্তটি ছিল এক ধরনের অতিবাহিত সংকল্পের প্রকাশ, যা দেশের মধ্যে এক নতুন রাজনৈতিক দিশার সূচনা করেছিল। জনসন, যিনি দীর্ঘদিন রাজনীতিতে ছিলেন, তার নিজস্ব অভিজ্ঞতা ও প্রগতিশীল দৃষ্টিভঙ্গির মাধ্যমে এক নতুন প্রজন্মকে নেতৃত্ব দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেন। জনসনের শপথ গ্রহণের সাথে সাথেই দেশের রাজনৈতিক পরিসরে এক নতুন পরিস্থিতির সূচনা হয়। কেনেডির মৃত্যুর প্রভাবে যে শোক ও হতাশা ছড়িয়ে পড়েছিল, তা কিছুটা হলেও কমিয়ে আনার জন্য জনসনকে অবিলম্বে পদক্ষেপ নিতে হয়েছিল। তিনি চেষ্টা করেন কিভাবে দেশের মধ্যে একতা, স্থিতিশীলতা ও সুরক্ষা ফিরিয়ে আনা যায়। এই সময় জনসনের নেতৃত্বে সরকার অনেক নতুন নীতি ও পদক্ষেপ গ্রহণ করে, যাতে দেশের মানুষের মাঝে আত্মবিশ্বাস ফিরিয়ে আনা যায় এবং আগামী দিনের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়। কেনেডির মৃত্যুর পরবর্তী সময়কালে আমেরিকান নীতিতে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। একদিকে ছিল ঠান্ডা যুদ্ধের উত্তেজনা, অপরদিকে ভিয়েতনাম যুদ্ধ ও নাগরিক অধিকার আন্দোলনের নতুন প্রজেক্ট।
ভিয়েতনাম যুদ্ধের প্রসঙ্গটি ছিল বিশেষভাবে স্পর্শকাতর। কেনেডির স্বপ্ন ছিল প্রযুক্তি ও বৈজ্ঞানিক উন্নয়নের মাধ্যমে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা করা। কিন্তু তাঁর মৃত্যুর পর জনসনের নেতৃত্বে আমেরিকা ভিয়েতনাম যুদ্ধের প্রতি আরও দৃঢ় অবস্থান নেয়। এই যুদ্ধ শুধু সামরিক দিক থেকেই নয়, বরং দেশের নীতি, অর্থনীতি এবং সমাজের উপরও গভীর প্রভাব ফেলে। যুদ্ধের দীর্ঘায়ু ও খরচজনিত সমস্যাগুলো দেশের মানুষের মধ্যে বিরূপ ভাবনা ও অসন্তোষের সৃষ্টি করে, যা পরবর্তীতে রাজনৈতিক আন্দোলন ও পরিবর্তনের চাপকে বৃদ্ধি করে। এদিকে নাগরিক অধিকার আন্দোলনও একটি নতুন দিকে দেশকে পরিবর্তন করে। কেনেডির নেতৃত্বে একসময় আমেরিকার অনেক ক্ষেত্রে নতুন দৃষ্টিভঙ্গি ও সমতা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিল, কিন্তু তার মৃত্যুর পর নাগরিক অধিকার আন্দোলনের মাধ্যমে বিশেষ করে আফ্রিকান আমেরিকান সম্প্রদায় তাদের অধিকার ও সমতার দাবিকে আরও জোরালোভাবে সামনে নিয়ে আসে। ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটেও আমেরিকার নীতি ও রণনীতি পরিবর্তিত হয়। কেনেডির নেতৃত্বে আমেরিকা যখন নিজের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উৎকর্ষতার মাধ্যমে চাঁদে যাওয়ার স্বপ্ন দেখেছিল, তখন ঠান্ডা যুদ্ধের উত্তেজনা তুলনামূলকভাবে কিছুটা কমেছিল। কিন্তু তার মৃত্যুর পর শীতল যুদ্ধের প্রেক্ষাপটে প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়নের প্রতি আরও সতর্কতা ও প্রতিযোগিতা বাড়ে। জনসন ও তার প্রশাসন এই পরিস্থিতিটাকে নতুন কৌশল ও নীতি গ্রহণ করে, যাতে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী হয় এবং বিশ্বমঞ্চে আমেরিকার প্রভাব অটুট থাকে। কেনেডির মৃত্যু শুধুমাত্র এক রাজনৈতিক বিপর্যয় ছিল না, বরং এটি ছিল এক সাংস্কৃতিক ও সামাজিক আন্দোলনের সূচনা। তার মৃত্যুর পর কেনেডির আদর্শ, তার স্বপ্ন এবং তার নেতৃত্বের প্রভাব আমেরিকান জনগণের মাঝে গভীরভাবে প্রতিফলিত হতে থাকে। অনেকেই তাকে স্মরণ করেন একজন প্রগতিশীল নেতা, যিনি দেশের ভবিষ্যতের জন্য যে স্বপ্ন দেখতেন তা আজও মানুষের হৃদয়ে জেগে আছে। কেনেডির উত্তরাধিকার শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, তা ছিল এক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ, যা বিভিন্ন লেখক, সাংবাদিক এবং সৃষ্টিশীল ব্যক্তিদের মধ্যে প্রেরণার উৎস হয়ে উঠেছিল। তাকে স্মরণ করা হয় তার উজ্জ্বল ব্যক্তিত্ব, তরুণতার মিশেল এবং সেই অদম্য আশার জন্য যা তিনি দেশের মানুষের মধ্যে বয়ে দেয়। তার আদর্শ ও নীতি আজও রাজনৈতিক ও সামাজিক আলোচনার বিষয়, এবং অনেকেই তাকে এক নতুন যুগের সূচনার চিহ্ন হিসেবে স্মরণ করেন। তার মৃত্যুর পর কেনেডির হত্যাকাণ্ড এক বিশেষ ধরনের সংস্কৃতিতে রূপান্তরিত হয়। তা শুধু একজন নেতার নিঃশ্বাসের শেষ নয়, বরং একটি যুগের সমাপ্তি এবং নতুন যুগের সূচনা হিসেবে বিবেচিত হয়। কেনেডি হত্যাকাণ্ড নিয়ে নানা বই, গবেষণা ও আলোচনা চলে, যা তাঁর আদর্শ ও স্বপ্নকে একটি অমর সংস্কৃতির অংশ করে তোলে। বিভিন্ন চলচ্চিত্র ও ডকুমেন্টারিতে কেনেডির জীবন, তার স্বপ্ন এবং তার অকাল মৃত্যুকে নতুন করে উপস্থাপন করা হয়েছে। এইসব কল্পকাহিনী ও সৃষ্টিশীল প্রতিমূর্তি কেনেডির প্রতি মানুষের ভালোবাসা ও তার আদর্শকে আরও বিস্তৃত করে তুলে ধরে। সিনেমা জগতের বিভিন্ন নির্মাতা কেনেডির হত্যাকাণ্ডের ঘটনাকে তাদের গল্পের কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করেছেন। সেই ঘটনাকে নিয়ে তৈরি করা চলচ্চিত্রগুলোতে দেখানো হয়েছে কিভাবে একজন নেতার মৃত্যু শুধুমাত্র তার ব্যক্তিগত দুঃখের বিষয় নয়, বরং তা ছিল একটি বৃহত্তর রাজনৈতিক নাটকের অংশ, যেখানে সত্য ও ষড়যন্ত্রের মাঝে অসংখ্য প্রশ্ন উঠেছিল। এই চলচ্চিত্রগুলোতে কেনেডির জীবনের উজ্জ্বল দিকগুলো এবং তার মৃত্যুর পরবর্তী প্রভাবগুলোকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তা সাধারণ মানুষের মনে এক চিরন্তন প্রেরণা জাগিয়ে তোলে। সাহিত্যিক ও সাংবাদিকদের মধ্যে কেনেডির হত্যাকাণ্ড নিয়ে নানা লেখা ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। এই লেখাগুলোতে তার আদর্শ, তার নেতৃত্ব এবং তার মৃত্যুর পরবর্তী প্রভাব নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। অনেক লেখক কেনেডির মৃত্যুকে শুধুমাত্র একটি দুঃখজনক ঘটনা হিসেবে দেখেননি, বরং তা ছিল এক জাতীয় নেতার চেতনার উন্মেষ, যা জনগণের মাঝে নতুন আশার সঞ্চার করে। কেনেডির মৃত্যুর পরে তার জীবনের গল্প, তার আদর্শ নিয়ে নানা গবেষণা ও আলোচনার সূচনা হয়, যা পপ কালচারেও ব্যাপক প্রভাব ফেলে। কেনেডির মৃত্যুর ঘটনার পপ কালচার এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে থেকে গেছে। সিনেমা, টেলিভিশন, গান এবং সাহিত্যের জগতে তার মৃত্যু নিয়ে নানা রকমের রচনা রয়েছে।
এই রচনাগুলোতে তার ব্যক্তিগত জীবনের উজ্জ্বলতা, রাজনৈতিক নেতৃত্ব এবং সেই অকাল মৃত্যু সবকিছু এক বিশেষ ধরনের নাটকীয়তা ও হৃদয় বিদারক প্রভাব ফেলে। বিভিন্ন ডকুমেন্টারি, নাটক এবং ফিল্মে কেনেডির হত্যাকাণ্ডের ঘটনাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা সাধারণ মানুষের মনের গভীর ছাপ ফেলেছে। এই ফিল্মগুলোতে দেখানো হয়েছে কিভাবে একজন নেতার মৃত্যুর ফলে দেশের রাজনৈতিক পরিসর, সামাজিক মনোভাব এবং সাংস্কৃতিক ধারণা বদলে যায়। কেনেডির মৃত্যু শুধু রাজনৈতিক ইতিহাসের একটি অধ্যায় নয়, বরং তা ছিল এক সামাজিক ও সাংস্কৃতিক বিপ্লবের সূচনা, যা আজও পপ কালচারের বিভিন্ন মাধ্যমেই স্পষ্টভাবে প্রতিফলিত হয়। সাহিত্যে অনেক লেখক এবং কবি কেনেডির মৃত্যুকে নিয়ে নানা রকমের রচনা করেছেন। তাদের লেখায় তাকে স্মরণ করা হয়েছে একজন স্বপ্নদ্রষ্টা, একজন সাহসী নেতা, যিনি দেশের মানুষের মধ্যে এক নতুন আলো জ্বালিয়েছিলেন। তার মৃত্যুতে যে শূন্যতা এবং প্রশ্নের সৃষ্টি হয়েছিল তা আজও নানা কবিতা, গল্প এবং উপন্যাসে প্রতিফলিত হয়। এইভাবে কেনেডির হত্যাকাণ্ডের প্রতিচ্ছবি পপ কালচারে এক চিরন্তন ঐক্যবদ্ধতা ও প্রেরণার উৎস হয়ে উঠেছে, যা প্রতিটি নতুন প্রজন্মকে তার আদর্শ ও স্বপ্নের স্মরণ করিয়ে দেয়। ও চলমান গবেষণা। প্রেসিডেন্ট জন এফ কেনেডির হত্যাকাণ্ড এমন এক ঘটনা যা মাত্র একদিনে আমেরিকার রাজনীতি ও সমাজের ভিত্তিকে কম্পিত করে দিয়েছিল না, বরং তা শত বর্ষ ধরে আলোচনার বিষয় হয়ে আছে। এই হত্যাকাণ্ডের পেছনে সত্য উন্মোচনের প্রচেষ্টা আজও চলমান। নতুন নতুন তথ্য, নতুন নতুন নথি ও সাক্ষ্য উন্মোচনের মাধ্যমে গবেষকেরা চেষ্টা করছেন আসলেই কে ছিল সেই দায়ী এবং কেন কেনেডি এভাবে মৃত্যুবরণ করেছিলেন, কেন কেনেডিকে এভাবে হত্যা করা হলো। কেনেডি হত্যাকাণ্ড নিয়ে চলমান গবেষণা কেবলমাত্র ইতিহাসবিদ ও সাংবাদিকদের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন আন্তর্জাতিক গবেষণার প্রতিষ্ঠানের, স্বায়ত্তশাসিত নথি সংগ্রহকারীদের এবং এমনকি স্বাধীন অনুসন্ধানকারীদের মধ্যেও ব্যাপক আলোচনার বিষয়। গবেষকদের মতে হত্যাকাণ্ডের পেছনে শুধু একজন আততায়ীর কাজ নয়, বরং এর পেছনে ছিল এক জটিল রাজনৈতিক, সামরিক ও গোপনীয় কাঠামোর ছোঁয়া। বিভিন্ন ডকুমেন্ট, সাক্ষ্য এবং পুরাতন ফাইলগুলো বারবার নতুন করে বিশ্লেষণ করা হচ্ছে, যাতে করে সেই গোপন তথ্যের জায়গা বের করা যায় যা এখনো লুকিয়ে আছে। অনেক গবেষক এবং সাংবাদিক বিশ্বাস করেন সঠিক তথ্য ও নথির অভাবে ইতিহাসের এই অধ্যায়টি আজও অসম্পূর্ণ। সে অনবদ্য সত্য যা কেনেডির মৃত্যুর পেছনের প্রকৃত কারণ ও উদ্দেশ্যকে উন্মোচিত করতে পারে তা এখনো অনেকটাই অমীমাংসিত থেকে গেছে। এই অনিশ্চয়তা থেকেই সৃষ্টি হয়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব, যা আজও বিভিন্ন সংবাদ মাধ্যম, ডকুমেন্টারি ফিল্ম এবং গবেষণাপত্রে জোরালো আলোচিত হয়। 1992 সালে মার্কিন সংসদে প্রণীত জেএফকে অ্যাসাসিনেশন রেকর্ডস কালেকশন অ্যাক্ট বা জেএফকে হত্যাকাণ্ডের নথি সংগ্রহ আইন এই তদন্তের একটি নতুন অধ্যায়ের সূচনা করে। এই আইনের উদ্দেশ্য ছিল কেনেডি হত্যাকাণ্ড সম্পর্কিত সকল নথি ও তথ্যকে নির্দিষ্ট সময়ের মধ্যে মুক্ত করা, যাতে করে ইতিহাসবিদ, সাংবাদিক ও সাধারণ জনগণ সেই সব নথির মাধ্যমে সত্যের অনুসন্ধান করতে পারেন। এই আইনের মাধ্যমে সরকারি সংস্থাগুলোকে আদেশ দেওয়া হয়েছিল যে হত্যাকাণ্ড সম্পর্কিত সকল নথি নির্দিষ্ট সময়ের মধ্যে জনসাধারণের জন্য উন্মুক্ত করতে হবে। তবে এই প্রচেষ্টা তেমনটা মসৃণভাবে এগোতে পারেনি। অনেক নথি এখনো সুরক্ষা বা জাতীয় নিরাপত্তার নামে রেডাক্ট করা আছে। এর কারণে যদিও অনেক তথ্য প্রকাশিত হয়েছে, তথাপি অনেক প্রশ্ন এখনো উত্তরহীন থেকে গেছে। প্রকাশিত নথিগুলোতে দেখা যায় কেনেডি হত্যাকাণ্ডের বিভিন্ন দিক দিয়ে নানা ধরনের তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হয়েছে, কিন্তু এই নথিগুলোতে কিছু গুরুত্বপূর্ণ অংশ এখন অন্ধকারে ঢাকা আছে, যা গবেষকদের মনে প্রশ্ন জাগায়। কেন সরকার এতদিন ধরে এই তথ্য গোপন রাখছে? এই ধরনের প্রশ্নই জন্ম দিয়েছে সত্যিকারের দায়ী কে, এবং আমরা কি কখনো পুরো সত্যকে জানতে পারবো?
কেনেডি হত্যাকাণ্ড নিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের তত্ত্বের সূচনা হয়েছে। এগুলোর মধ্যে অন্যতম তত্ত্ব হলো এই হত্যাকাণ্ডে সিএআই, এফবিআই, কিউবা, এমনকি মাফিয়ার কোনো অংশগ্রহণ ছিল। নানা ডকুমেন্ট, সাক্ষ্য এবং রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে কিছু গবেষক দাবি করেন যে কেনেডির হত্যাকাণ্ডে শুধু একাকী একজন আততায়ীর ভূমিকা থাকতে পারে না, বরং এর পেছনে ছিল একটি বৃহত্তর গোষ্ঠীর বা গোপন অপারেশনের ছোঁয়া। আধুনিক গবেষকেরা প্রযুক্তির সাহায্যে এই হত্যাকাণ্ডের ঘটনাবলীকে পুনরায় বিশ্লেষণ করেছেন। বিভিন্ন ভিডিও ফুটেজ, সাউন্ড রেকর্ডিং এবং সেল ফোন ডেটার মাধ্যমে তারা চেষ্টা করেছেন কিভাবে ঘটনাটি ঘটেছিল, কোন কোন ব্যক্তি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কি ধরনের নিরাপত্তার ত্রুটি ছিল। এই সব অনুসন্ধানের আধুনিক প্রযুক্তি ব্যবহারের গবেষণাকে আরও শক্তিশালী করে তুলেছে। তবে তবুও অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত। অনেক গবেষকেরা প্রযুক্তির সাহায্যে এই হত্যাকাণ্ডের ঘটনাবলীকে পুনরায় বিশ্লেষণ করছেন। বিভিন্ন ভিডিও ফুটেজ, সাউন্ড রেকর্ডিং এবং সেলফোন ডেটার মাধ্যমে তারা চেষ্টা করছেন কিভাবে ঘটনাটি ঘটেছিল, কোন কোন ব্যক্তি সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং কি ধরনের নিরাপত্তার ত্রুটি ছিল। এইসব অনুসন্ধানের আধুনিক প্রযুক্তির ব্যবহার গবেষণাকে আরও শক্তিশালী করে তুলেছে এবং অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত থেকে যাচ্ছে। অনেক গবেষক এবং ইতিহাসবিদ মনে করেন কেনেডি হত্যাকাণ্ডের পেছনে সত্য ও ষড়যন্ত্রের মধ্যে স্পষ্টভাবে বিভাজন করা কঠিন। যদিও ওয়ারেন কমিশনের রিপোর্টে অসওয়াল্ডকে একাই দায়ী হিসেবে চিহ্নিত করা হয়েছে, তবুও সেই রিপোর্টের কিছু অংশে অস্পষ্টতা, রিডাকশনের প্রভাব এবং কিছু কিছু প্রশ্নের উত্তর না থাকায় জনসাধারণের মাঝে ওষুধ না হওয়া সন্দেহের বীজ বপন করে। কিছু আধুনিক গবেষক মনে করেন এই হত্যাকাণ্ডের যুক্ত থাকতে পারে এমন কিছু গুপ্ত তথ্য যা এখনো সঠিকভাবে প্রকাশিত হয়নি। তারা বলেন, যদি আমরা সমস্ত নথি ও তথ্য একত্রে বিশ্লেষণ করতে পারি তাহলে হয়তো আমরা সেই গোপন কাঠামো ও অপারেশনের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হব যা আজও অমীমাংসিত থেকে গেছে। অন্যদিকে যারা ওয়ারেন কমিশনের রিপোর্টকে সত্য মনে করেন তারা যুক্তি দেন যে সবকিছুই যথার্থ ছিল এবং ওসওয়াল্ডই একাই এই হত্যাকাণ্ডের মূল দায়ী। এই বিতর্কে তৈরি করেছে এক গভীর মনস্তাত্ত্বিক ও রাজনৈতিক দ্বন্দ্ব যা আজও চলমান। কেনেডি হত্যাকাণ্ড নিয়ে যে তত্ত্বগুলো রয়েছে সেগুলি সমাজের বিভিন্ন স্তরে বিতর্কের সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন এই হত্যাকাণ্ডের সরকারি সংস্থা, বিশেষ করে সিএআই, এফবিআই তাদের গোপনীয়তা বজায় রাখতে চাইছিল, যা কেনেডির মৃত্যুর সত্যকে অমীমাংসিত রেখে দিয়েছে। আবার কেউ কেউ মনে করেন কেবলমাত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা ও ব্যক্তিগত স্বার্থের কারণে এই ঘটনা ঘটে গেছে। এই সমস্ত অনুসন্ধান, নথি ও তত্ত্বের পরও একটি প্রশ্ন সবসময় উঁকি মারে, সত্যিকারের দায়ী কে? কেন কেনেডির ওপর এই নির্মম হামলা করা হলো? আমরা কি কখনোই সেই পুরনো সত্য জানতে পারবো না যা ইতিহাসের পাতায় লুকিয়ে আছে? এই প্রশ্নটি শুধুমাত্র রাজনৈতিক পর্যায়ে নয়, বরং মানবিক এবং সামাজিক চিন্তা ভাবনার একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। কেনেডি হত্যাকাণ্ডের যুক্ত সমস্ত তথ্য ও নথি যা নিয়ে গবেষণা চলছে তা আমাদের শেখায় কিছু সত্য এমন আছে যা সময়ের সাথে সাথে আরও স্পষ্ট হতে পারে, কিন্তু অনেক কিছুতেই থাকছে অস্পষ্টতার আবরণ। গবেষকরা প্রতিদিন নতুন নতুন তথ্য উন্মোচনের সৃষ্টি করছেন এবং প্রতিটি নতুন তথ্যই এই দীর্ঘ ইতিহাসকে আরও এক অধ্যায় উন্মোচিত করছে। নথিপত্র, সাক্ষ্য এবং নতুন প্রযুক্তির সাহায্যে আমরা ধীরে ধীরে সেই গোপন তথ্যের কাছাকাছি যেতে পারছি, যা হয়তো একদিন আমাদের সেই চিরন্তন প্রশ্নের যথার্থ উত্তর দেবে। তবে এ পর্যন্ত কেনেডি হত্যাকাণ্ড একটি রহস্য, যেখানে সত্য ও ষড়যন্ত্রের মাঝে সীমান্ত অস্পষ্ট হয়ে পড়েছে। একদিকে 1942 সালের জেএফকে অ্যাসাসিনেশন রেকর্ডস কালেকশনের মাধ্যমে অনেক নথি প্রকাশিত হয়েছে যা ইতিহাসবিদদের মধ্যে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অন্যদিকে আধুনিক প্রযুক্তির সাথে বিভিন্ন ভিডিও, অডিও, ডিজিটাল নথি বিশ্লেষণ করে গবেষকেরা প্রমাণের নতুন দিক উন্মোচন করছেন। কিন্তু সেসব তথ্য মিলিয়ে আমরা কি কখনো পুরনো সত্যকে
ধরতে পারব তা কিন্তু এখনো অজানা। গবেষণা ও অনুসন্ধানের এই চলমান প্রক্রিয়ার কেনেডির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্রের তত্ত্ব, রাজনৈতিক প্রতারণা ও সামাজিক বিতর্ক চলতে থাকে। সমাজের নানা স্তরে মানুষের মনে আছে এক ধরনের অবিশ্বাস, এক ধরনের অস্পষ্টতার অনুভূতি যে এই ঘটনা হয়তো কেবলমাত্র একটি একটি আততায়ীর কর্মকাণ্ডের নয়, বরং এর পেছনে আরো অনেক শক্তি ও গোপন উদ্দেশ্যের ছোঁয়া রয়েছে। প্রশ্ন থেকেই যায়, সত্যিকারের দায়ীকে? আমরা কি কখনো সেই পুরো সত্য জানতে পারবো যা ইতিহাসের পাতায় লুকিয়ে আছে? উত্তর খুঁজে পাওয়ার এই প্রচেষ্টা চলমান এবং প্রতিটি নতুন তথ্য ও নথি আমাদের এই রহস্যের আরও কাছাকাছি নিয়ে আসে। আজকের দিনে